আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে যদি বর্তমানে একটি পাসপোর্টের জন্য আবেদন করতে চান, তাহলে 2025 সালের পরিবর্তিত নিয়ম অনুযায়ী আপনার পাসপোর্ট আবেদনের সাথে কি কি কাগজপত্র জমা দিতে হবে, আজকে আমরা সেই বিষয়টি নিয়ে বিস্তারিত তুলে ধরব। প্রথমত, পাসপোর্টের জন্য আবেদন করতে হলে আপনাকে অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। তারপরেই আবেদন ফর্ম কমপ্লিট করার পরে ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। তারপরে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনাকে পাসপোর্ট অফিসে গিয়ে আবেদনপত্রটি সশরীরে উপস্থিত হয়ে জমা দিতে হবে, কেননা সেখানে আপনার অন্যান্য কাগজপত্রের সাথে আপনার 10 আঙ্গুলের ছাপ, আপনার চোখের মনির আইরিশ এবং আপনার বায়োমেট্রিক ছবি নেওয়া হবে। তো আর কথা না বাড়িয়ে এখন আমরা সরাসরি পাসপোর্টের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেখান থেকে দেখে নেব যে এখন পাসপোর্ট আবেদনপত্রের সাথে কি কি কাগজপত্র জমা দিতে হচ্ছে। পাসপোর্ট করতে কি কি কাগজপত্র লাগবে তার আপডেট তথ্য পেতে আপনারা প্রবেশ করতে পারেন পাসপোর্টের নিজস্ব ওয়েবসাইটে। আর ওয়েবসাইটের ঠিকানা জানা না থাকলে পাসপোর্ট লিখে সার্চ দিন গুগলে গিয়ে পাসপোর্ট, এই যে চলে আসছে সাইটের ঠিকানা হচ্ছে www.epassport.gov.bd। এখানে আমি ক্লিক করলাম, চলে আসছে হচ্ছে পাসপোর্টের যে ওয়েব পোর্টাল তার হোম পেজ। এখান থেকে কিন্তু অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন করতে হয় বা হালনাগাদ সকল তথ্যগুলো পাওয়া যায়। তো আমরা আজকে কি দেখব যে পাসপোর্ট করতে 2025 সালের নিয়ম অনুযায়ী কী কী কাগজপত্র লাগছে। তো এখান থেকে আমরা নিচের দিকে যদি আসি তাহলে দেখব নোটিশ। এই যে নোটিশে প্রথম যেটা আছে সেটা হচ্ছে যে পাসপোর্টের আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে চেকলিস্ট। এই চেকলিস্টে ক্লিক করব। আগে কিন্তু এই ডকুমেন্টসের লিস্টটা ছিল খুবই কম, এখন এই লিস্ট করা হয়েছে প্রায় 22টা। তবে সবটাই সবার জন্য প্রযোজ্য না, কোনটা কার জন্য প্রযোজ্য হবে, কোনটা সবার ক্ষেত্রে লাগবে সেটা আমরা একে একে তুলে ধরব। এটা আপডেট হয়েছে হচ্ছে 21 অক্টোবর 2024। 1 নম্বরে বলছে আবেদনকারী কর্তৃক অনলাইনে আবেদনকৃত PDF ফর্ম প্রিন্টেড কপি। অর্থাৎ আপনি যে অনলাইনে আবেদন করার পরে একটি প্রিন্টেড PDF ফর্ম পেয়েছিলেন সেটা ডাউনলোড করতে হবে, তারপরে কম্পিউটার থেকে প্রিন্ট দিয়ে আপনাকে এই হার্ড কপিটা সাথে করে নিয়ে যেতে হবে। 2 নম্বরে বলছে পাসপোর্টের ফি জমা প্রদানের চালান রসিদ অফলাইন পেমেন্টের ক্ষেত্রে। অর্থাৎ আপনি চাইলে অনলাইন থেকেও পেমেন্ট করতে পারবেন, বাট এটা অনেক সময় হ্যাসেল হয়। তো আর আবার চাইলে আপনি ব্যাংকেও জমা দিতে পারবেন। তো যদি ব্যাংকে টাকা জমা দিয়ে থাকেন তাহলে ব্যাংকে টাকা জমা দানের রসিদটা আপনাকে সাথে নিয়ে যেতে হবে। 3 নম্বরে বলছে অনলাইন জন্ম নিবন্ধন সনদ ইংরেজি ভার্সন মূল কপি এবং ফটোকপি। অর্থাৎ আবেদনকারীর বয়স যদি 20 বছরের নিচে হয় এবং তিনি যদি এখনও NID কার্ড না পেয়ে থাকেন তাহলে তিনি অনলাইন থেকে জন্ম সনদ করে তার কপি নেবেন এবং ইংরেজি ভার্সন, এটা কিন্তু আগে বলা ছিল না, এখন অ্যাড হয়েছে যেটা ইংরেজি ভাষা নিয়ে যেতে হবে, বাংলা ভার্সন না, কেননা পাসপোর্টের সকল তথ্যই কিন্তু ইংরেজিতে থাকে, বাংলায় থাকে না। 4 নম্বরে বলছে জাতীয় পরিচয়পত্রের মূল ও ফটোকপি 20 বছরের ঊর্ধ্বের নাগরিকদের জন্যে। অর্থাৎ এই দুটি পয়েন্ট থেকে আমরা জানলাম যে যাদের বয়স 20 বছরের নিচে তাদের জন্য লাগবে অনলাইন জন্ম সনদ, আর 20 বছরের ঊর্ধ্বে হলে লাগবে NID কার্ড বা জাতীয় পরিচয়পত্রের মূল কপি সাথে ফটোকপি। আর যদি আপনার 20 বছরের ঊর্ধ্বে বয়স হয়ে থাকে, এখনও পর্যন্ত NID কার্ড না করে থাকেন, তাহলে সবার আগে আপনাকে NID কার্ড করতে হবে, তারপরে পাসপোর্টের জন্য আবেদন করতে হবে, অন্যথায় কিন্তু আপনি পাসপোর্ট করতে পারবেন না। 5 নম্বরে বলছে বর্তমান ঠিকানা প্রমাণের সপক্ষে জব আইডি অথবা স্টুডেন্ট আইডি অথবা গ্যাস বিলের কপি অথবা বিদ্যুৎ বিলের কপি অথবা টেলিফোন বিলের কপি অথবা পানির বিলের কপি, যেটি প্রযোজ্য সেটার মূল কপি প্রদর্শন করা। অর্থাৎ আপনি যে বর্তমান ঠিকানাতে বসবাস করছেন সেখানে কেন করছেন, হয়তো সেখানে জব করেন, নাহলে সেখানে পড়ালেখা করেন বা অন্য কোনো পেশায় সেখানে আপনি আছেন, নাহলে কিন্তু আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা আলাদা হওয়ার কথা না। তো ফলে আপনি যেখানে বর্তমানে আছেন সেখানে যদি জব করেন তাহলে আপনার জব আইডি কার্ডের কপি নিয়ে যাবেন, মূল কপি নিয়ে যাবেন, ফটোকপি নিয়ে যাবেন। স্টুডেন্ট হলে পড়ালেখা যদি করেন তাহলে স্টুডেন্ট আইডি কার্ডের মূল কপি নিয়ে যাবেন, ফটোকপি। আর যদি আপনি অন্য কোনো পেশায় অন্য কোনো কাজে থাকেন তাহলে আপনার যে কোনো ইউটিলিটি বিলের কপি নিয়ে যাবেন, সেটা হতে পারে গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানির বিল, টেলিফোন বিল, এটার মূল কপি এবং ফটোকপি সাথে করে নিয়ে যাবেন। 6 নম্বরে বলছে দত্তক অথবা অভিভাবকত্ব গ্রহণের ক্ষেত্রে সুরক্ষা সেবা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে জারিকৃত আদেশের কপি। অর্থাৎ এমন যদি হয় যে আপনি পাসপোর্ট করবেন, আপনি কার অধীনে আছেন, আপনি দত্তক, আপনার পিতামাতা নিয়ে মারা গিয়েছেন বা আপনি আপনার দত্তক পিতামাতার কাছে বড় হয়েছেন, অথবা যদি এমন হয় যে আপনার সন্তান, আপনি যাকে দত্তক নিয়েছেন
তার এখন পাসপোর্ট করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে একটি জারিকৃত অফিস আদেশের কপি লাগবে। এটা একটু ভেজাল, তো এটা খেয়াল রাখবেন। আর যদি এমন হয় যে আপনার দত্তক সন্তানকে আপনি পিতামাতা হিসাবেই আপনার অনলাইন জন্ম সনদ করেছেন বা এনআইডি কার্ড করেছেন, তারা আপনার পিতামাতা সকল পেপারসে তাই আছে, তাহলে কিন্তু আর এগুলোর প্রয়োজন নেই। তখন আর আপনি অভিভাবক হবেন না, তখন তাদের সন্তান হবেন। 7 নম্বরে বলছে টেকনিক্যাল পেশা প্রমাণের সপক্ষে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি টেকনিক্যাল সনদের কপি। অর্থাৎ যদি এমন হয় যে আপনি এই জাতীয় পেশায় আছেন, আপনার নামের আগে ডাক্তার টাইটেল বা ইঞ্জিনিয়ার টাইটেল, কিংবা আপনি ড্রাইভিং পেশায় আছেন, হয়তো ড্রাইভিং পেশা নিয়ে বিদেশে যাবেন, সেখানে গিয়ে ড্রাইভিং করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এই টেকনিক্যাল সনদের কপিগুলো লাগবে। 8 নম্বরে হচ্ছে যে রিইস্যু আবেদনের ক্ষেত্রে মূল পাসপোর্টের অরিজিনাল কপি এবং পাসপোর্টের ফটোকপি। যদি এমন হয় যে আপনার পূর্বে একটি এমআরপি পাসপোর্ট ছিল বা ই পাসপোর্টই ছিল, সেটার মেয়াদ শেষ কিংবা সংশোধন করবেন কিংবা কোনো তথ্য পরিবর্তন করবেন কিংবা হালনাগাদ করবেন কিংবা পেজটা শেষ হয়ে গেছে এমন ইস্যু থাকে, তখন আপনি এই পাসপোর্টের অরিজিনাল কপি সাথে নিয়ে যাবেন। আর ইনফরমেশনের যে পেজটা আছে যেখানে ছবি থাকে, ওই পেজের ফটোকপি নিয়ে যাবেন। তারা অরিজিনাল পাসপোর্টটা দেখে আপনাকে ফেরত দিয়ে দিবে, আর যে ফটোকপি নিয়ে যাবেন সেটা রেখে দিবে। 9 নম্বরে বলছে ধূসর ব্যাকগ্রাউন্ডের 3R সাইজের ফটো 6 বছরের নিচে শিশুপুত্রের ক্ষেত্রে। অর্থাৎ যারা আবেদন করছেন, সেই আবেদনকারীর বয়স যদি 6 বছরের নিচে হয়, তাহলে তার একটি ব্যাকগ্রাউন্ডটা হতে হবে ধূসর, মানে না সাদা না অন্য কোনো কালার, মানে একটা জাস্ট গ্রে কালারের হবে, ধূসর বর্ণের হবে, বা সাদা অ্যাশ কালার টাইপের হতে পারে। সাদা কালারের হলে খুব একটা সমস্যা হয় না। ব্যাকগ্রাউন্ডটা হতে হবে, আর 3R সাইজের ছবি, যেটা আপনি ল্যাব প্রিন্ট করে নেবেন যে কোনো স্টুডিও থেকে বা যে কোনো ল্যাব প্রিন্টের যে দোকান থাকে যেখানে ল্যাব প্রিন্ট দেওয়া হয় ফটোর, সেখান থেকে আপনি এটা করে নিতে পারবেন। করে আপনি এই আবেদনপত্রের সাথে এটা জমা দিতে হবে। এটা কিন্তু শুধুমাত্র 6 বছরের নিচে বয়স হলে তাদের ক্ষেত্রে প্রযোজ্য, অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য না। 10 নম্বরে বলছে অপ্রাপ্ত বয়স্ক আবেদনকারীর ক্ষেত্রে পিতা অথবা মাতার জাতীয় পরিচয়পত্রের কপি। অর্থাৎ যাদের বয়স 18 বছরের কম, এখনও এনআইডি কার্ড পায়নি, তারা যদি পাসপোর্টের জন্য আবেদন করে তাহলে তাদের পিতামাতার এনআইডি কার্ডের কপি সাথে জমা দিতে হবে। 11 নম্বরে বলছে মেডিকেল সনদ, চোখের আইরিশ, ফিঙ্গারপ্রিন্ট মিসিং হবার ক্ষেত্রে। অর্থাৎ যদি এমন হয় যে আপনার চোখের যে আইরিশ সেটা ছবিতে আসে না, তারা নিতে পারে না, বা ফিঙ্গারপ্রিন্ট ওঠে না, আপনার আঙুলি সমস্যা, আঙুল কাটা বা হাত কাটা আপনার, এরকম কোনো যদি অ্যাক্সিডেন্টাল ইস্যু থাকে বা আপনার জন্মগত ত্রুটি থাকে, সেক্ষেত্রে ডাক্তার কর্তৃক একটি সনদ লাগবে যে হ্যাঁ আপনি এরকম একটা প্রবলেম আপনার আছে। ডাক্তার সার্টিফাই কপি দিলে আপনি কিন্তু তখন পাসপোর্ট করতে পারবেন। 12 নম্বরে বলছে সরকারি আদেশ জিও, অনাপত্তি সনদ এনওসি বা নো অবজেকশন সার্টিফিকেট, প্রত্যয়নপত্রের কপি যা ইস্যুকারী কর্তৃপক্ষের নিজ নিজ ওয়েবসাইটে আপলোড থাকতে হবে। অর্থাৎ আপনি যদি সরকারি চাকরিতে কর্মরত থাকেন তাহলে এগুলো আপনার লাগবে, না হলে লাগবে না। যেমন আপনার পদমর্যাদা বলে আপনি যদি অফিসিয়াল পাসপোর্ট পাওয়ার যোগ্য হন তাহলে জিও বা গভর্নমেন্ট অর্ডার লাগবে। যদি আপনি সবুজ রঙের সরকারি চাকরি হিসাবে পাসপোর্ট পাওয়ার যোগ্য হন তাহলে এনওসি লাগবে, বা প্রযোজ্য ক্ষেত্রে প্রত্যয়নপত্র লাগবে। তো এটা অবশ্যই আপনি যে মন্ত্রণালয় বা যে অধিদপ্তরে চাকরি করছেন সেই অধিদপ্তর বা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাবলিশড হতে হবে, তারপরে কিন্তু আপনি এই পাসপোর্টটা আবেদন করতে পারবেন এই এনওসি বা জিও প্রদান সাপেক্ষে। 13 নম্বরে বলছে পিআরএলের আদেশ, পেনশন বইয়ের কপি প্রযোজ্য ক্ষেত্রে। যদি এমন হয় যে আপনি পিআরএল ছুটিতে আছেন, গভর্নমেন্ট চাকরি করতেন, অসি রিটায়ারমেন্টে যাবেন, তাহলে ওই পিআরএলের কাগজ লাগবে। অথবা যদি আপনি রিটায়ারমেন্টে গিয়ে থাকেন তাহলে পেনশন বইয়ের ফটোকপি লাগবে। 14 নম্বরে বলছে বৈবাহিক অবস্থার পরিবর্তন হলে বিবাহ সনদ বা কাবিননামার কপি। অর্থাৎ যদি আপনি আগে আনম্যারিড ছিলেন, এখন ম্যারিড, অর্থাৎ আপনার এনআইডি কার্ড স্ত্রীর নাম উল্লেখ নেই বা স্বামীর নাম উল্লেখ নেই, বিয়ে করেছেন, এখন পাসপোর্ট করতে চান, সেই পাসপোর্টে স্ত্রীর নাম যুক্ত করবেন, স্পাউসের নাম যুক্ত করবেন, তখন কিন্তু আপনার বিবাহ সনদ বা কাবিননামার কপি লাগবে। 15 নম্বরে বলছে বিবাহ বিচ্ছেদ হলে বিচ্ছেদের সনদ বা তালাকনামার কপি। অর্থাৎ যদি এমন হয় বিয়ে করেছিলেন তখন ম্যারিড ছিল, স্ত্রীর নাম ছিল বা স্বামীর নাম ছিল, এখন তার সাথে আপনার ছাড়াছাড়ি হয়ে গেছে বা স্ত্রী বা স্বামী মারা গেছে, তখন যদি আপনার তালাক হয়ে যায় বা বিচ্ছেদ হয় তখন তার কপি লাগবে। আর যদি স্ত্রী বা স্বামী মারা গিয়ে থাকে তখন তাদের ডেথ সার্টিফিকেট দিয়ে কিন্তু আবেদন করতে হবে। 16 নম্বরে বলছে হারানো পাসপোর্টের ক্ষেত্রে সাধারণ ডায়েরি বা জিডি এর মূল কপি। 17 নম্বরে বলছে পূর্বের পাসপোর্ট এবং এনআইডি বা বিআরসিতে তথ্য গড়মিল থাকলে নির্ধারিত ফরম্যাটে পূরণকৃত অঙ্গীকারনামা।
যদি এমন হয় যে আপনার পূর্বের পাসপোর্টে যে তথ্য ছিল তার সাথে এনআইডি কার্ড বা জন্ম সনদের তথ্যের কিছুটা গড়মিল, যেমন নাম, পিতামাতার নাম বা জন্ম তারিখ বা অন্যান্য কোনো তথ্যে, যদি এমন হয় যে পূর্বে আপনার পাসপোর্টের নাম ছিল মোহাম্মদ বা মোসাম্মদ ফুল শব্দে, এখন সেটা আপনার সংক্ষিপ্ত আছে এনআইডি কার্ডে বা জন্ম সনদে, এটা যদি আপনি এনআইডির মতো করতে চান তাহলে আপনার এই অঙ্গীকারনামাটা লাগবে। তবে এই অঙ্গীকারনামার ফর্ম কিন্তু পাসপোর্ট অফিস থেকেই ইস্যু করে থাকে, দিয়ে থাকে, সেটা আপনি ফিল আপ করে জাস্ট জমা দিবেন। 18 নম্বরে বলছে মাল্টিপল অ্যাক্টিভ পাসপোর্টের ক্ষেত্রে নির্ধারিত ফরম্যাটে পূরণকৃত অঙ্গীকারনামা। অর্থাৎ যদি এমন হয় যে আপনার মাল্টিপল পাসপোর্ট বলতে বিভিন্ন দেশের পাসপোর্ট আপনার আছে, আপনি অন্য কোনো দেশের নাগরিক, সে দেশের পাসপোর্ট আছে, বাংলাদেশের পাসপোর্টও আছে, তখন কিন্তু আপনার এই অঙ্গীকারনামাটা লাগবে। এটা ওই পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ আপনাকে দিবে, সেটা আপনি ফিল আপ করে জমা দিবেন। 19 নম্বরে বলছে যে তথ্য সংশোধনের জন্য অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে শিক্ষাগত সনদ, যেমন জিএসসি, এসএসসি বা এইচএসসি বা সমমান। 20 নম্বরে বলছে সরকারি চাকরিজীবীদের তথ্য সংশোধনের ক্ষেত্রে এনআইডি, শিক্ষাগত যোগ্যতার সনদ ও সার্ভিস রেকর্ড অনুযায়ী অফিসের প্রত্যয়নপত্র এবং সার্ভিস রেকর্ডের ফটোকপি। অর্থাৎ আপনি যদি সরকারি চাকরিতে কর্মরত থাকেন, তারপরে আপনার কোনো তথ্য সংশোধন করতে হয়, তখন এই কাগজপত্রগুলো লাগবে। 21 নম্বরে বলছে দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডুয়েল সিটিজেনশিপ সনদ প্রযোজ্য ক্ষেত্রে। অর্থাৎ যদি এমন হয় যে আপনি একই সাথে দুই দেশের নাগরিক, হতে পারে আপনি অস্ট্রেলিয়ার নাগরিক আবার বাংলাদেশের নাগরিক, তখন আপনার এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডুয়েল সিটিজেনশিপের সনদ লাগবে। এটা কিন্তু ডিফিকাল্ট জব, ফলে এটা সংগ্রহ করে তারপরে আপনারা পাসপোর্টের জন্য আবেদন করবেন। 22 নম্বরে বলছে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে পিতামাতার অনুমতিপত্র এবং পিতামাতার উভয়ই বা যে কোনো একজন উপস্থিত থাকা। অর্থাৎ যদি এমন হয় যে যাদের বয়স 18 বছরের কম তারা পাসপোর্ট করবে, তাহলে কিন্তু আপনার এই পাসপোর্ট আবেদন জমা দিতে যখন যাবেন, তখন পারলে পিতামাতা উভয় যাবে, না হলে শুধুমাত্র মাতা অথবা পিতা ওখানে গিয়ে উপস্থিত থাকবে। এবং বলছে যে তাদের অনুমতিপত্র লাগবে পিতামাতার। পরিশেষে বলছে বিশেষ দ্রষ্টব্যতে বায়ো এনরোলমেন্টের সময় ছবি ওঠানোর জন্যে সাদা পোশাকের পরিবর্তে রঙিন পোশাক পরিধান করতে হবে। অর্থাৎ আপনার জামা পরবেন বা অন্য কিছু যদি পরিধান করেন, এর পাশাপাশি বোরকা হতে পারে, স্কার্ফ হতে পারে, ক্যাপ হতে পারে, হ্যাট হতে পারে, এই ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন এগুলো সব সাদা না হয়। এই তথ্যসূত্রের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নিজেরাও দেখে নিতে পারবেন, কারণ এটা মাঝে মধ্যেই পরিবর্তন হয়, হালনাগাদ হয়, এটা আপনারা ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকে পর্যন্ত, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ডেসক্রিপশনে থাকবে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক, সেখান থেকে যুক্ত হয়ে যেতে পারবেন আমাদের সাথে। সেখানে আমি ছাড়াও অনেক এক্সপার্ট মেম্বার আছেন যারা আপনাদের সকল প্রশ্নের খুব সুন্দর জবাব দিয়ে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।